হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে আবার স্বাগত। আমি তোমাদের দাদা ভাস্কর কর্মকার এবং তোমরা দেখছো আমার ছোট্ট একটা চ্যানেল নেভার ট্রাভেল, যেখানে আমি ফিজিক্স নিয়ে কিছু একটু কথাবার্তা বলার চেষ্টা করি, কারণ ততটুকুনি আমার সাধ্য আর কি। তো আজকের আমরা যে টপিকটা সম্পর্কে পড়তে চলেছি সেই টপিকটা একটা ম্যাথামেটিক্যাল টপিক, এবং যে টপিকটা না জানলে আমরা ফিজিক্সে ক্লাস 11-এর শুরু থেকে এগোনোটা আমাদের পক্ষে খুবই চাপের। যতই তুমি যে চ্যাপ্টারই পড়ো না কেন, সেই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথামেটিক্স করার সময়, নিউমেরিক্যালস করার সময় তোমরা এই রিলেটেড অঙ্ক, এই রিলেটেড সমস্ত প্রবলেম তুমি পাবে। এবং তুমি যদি না এই ম্যাথামেটিক্যাল টুলটাকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ক্যালকুলেট করতে হয় যদি আমরা না শিখে থাকি, তাহলে কিন্তু আমরা খুব সমস্যার সম্মুখীন হব। কারণ দেখো, ম্যাথামেটিক্স আর ফিজিক্স কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নয়। যখন আমরা সায়েন্সকে ডিসক্রাইব করি, যখন আমরা সায়েন্সকে নিয়ে কথা বলি, সেটা ঠিক আছে, বাট যখন আমরা সায়েন্সকে রিপ্রেজেন্ট করি, এক্সপ্রেশন দিই, তখন আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে ইউজ করি সেটাকে করার জন্য। তাই বেশি কথা না বলে আমরা ফিজিক্সের সেই যে টপিকটা আমরা আজকে শিখতে চলেছি সেটা নিয়ে আলোচনা করি, যেটা ম্যাথামেটিক্সের মূল আধার। ম্যাথামেটিক্যালি সেটাকে আমরা শিখি এবং ফিজিক্সের ফর্মুলাগুলোকে আমরা এই টুলটার সাহায্যে প্রুভ করার চেষ্টা করি বা ক্যালকুলেট করার চেষ্টা করি। এবং সেই যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে ক্যালকুলাস। এই টপিকটার নাম হচ্ছে ক্যালকুলাস। এটা এমন একটা ম্যাথামেটিক্যাল টুল যেটার একটা ব্রড মাইন্ডসেট ছিল। ব্রড মাইন্ডসেট মানে কি? এই যে এভরি প্ল্যানেট ইন সোলার সিস্টেমের প্রত্যেকটা প্ল্যানেট রিভলিউটস দ্য সান ইন আ ইলিপ্টিক্যাল পাথ। এবং এই যে কথাটাকে প্রুভ করার জন্য এই ক্যালকুলাসটা অনেকটা সাহায্য করেছিল। এবং এটা নিউটনস আর লেভিনস দুজন সায়েন্টিস্ট মিলে ডেভেলপ করেছিলেন তখনকার দিনে। তো পরবর্তীকালে সেই নামটা চেঞ্জ হয়ে যায়, তো সেই আলোচনায় আমি বিস্তার যাচ্ছি না, পরবর্তীকালে কোনোদিন বলবো যে কী ব্যাপারে হয়েছিল। তো এই ব্যাপারটা প্রুভ করার জন্য ক্যালকুলাসের আবিষ্কার বা ক্যালকুলাসের উৎপত্তি বলতে পারো। কিন্তু দেখো, এতটা ব্রড মাইন্ডসেটে তো আমরা পড়াশোনা করবো না এই মুহূর্তে, আমি এতটা করার ধৃষ্টতাও নেই, ঠিক আছে? সো আমি জাস্ট তোমাদেরকে এটা হেল্প করব যে ক্যালকুলাসটা তুমি কীভাবে ইউজ করবে, সেটা করার জন্য আগে ক্যালকুলাস একটু জানতে হবে, যে ক্যালকুলাস কাজ কিভাবে করে, ক্যালকুলাস বোঝায় কি, সেটাই তোমাদেরকে আমি আজকের ক্লাসে শেখাচ্ছি। ভালো করে মন দিয়ে শেখো, ঠিক আছে? মেনলি এই যে ক্যালকুলাস দুটো অংশে বিভক্ত হয়ে আছে। একটা পার্টের নাম হচ্ছে, বলা হয় ডেরিভেটিভ, যেটার বাংলা নাম হচ্ছে অবকলন। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটার বাংলা নাম হচ্ছে সমাকলন। এবং এই দুটো জিনিসকে বুঝতে গেলে আমাদের ক্যালকুলাসের আরেকটা টুল দরকার পড়ে, সেটার নাম হচ্ছে লিমিট, এবং যেটার বাংলা নাম হচ্ছে সীমা। একটা হচ্ছে ডেরিভেটিভ বা অবকলন, ইন্টিগ্রেশন বা সমাকলন, এবং এই দুটো জিনিসকে বুঝতে আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট টুল দরকার, সেটা হচ্ছে লিমিট বা সীমা। তো সবার আগে আমরা বোঝা শুরু করি যে লিমিট বলতে কি বোঝায়। একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখো, আমি কটা জিনিস লিখছি, যে আমি যদি লিখি যে x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 3 এবং z ইকুয়ালস টু 5, ধরো এই কটা লিখেছে, তাহলে এই যে মান কটা আমাদের লেখা আছে, তাহলে এই মুহূর্তে এক্সটাকে আমি একটা কনস্ট্যান্ট মানের সঙ্গে ইকুয়াল বলছি, ওয়াইটাকেও একটা কনস্ট্যান্ট মানের সঙ্গে ইকুয়াল বলছি, এবং জেডটাকেও একটা কনস্ট্যান্ট মানের সাথে ইকুয়াল বলছি। যেখানে এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 এবং জেডের মান 5। কারণ 2, 3 আর 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এক্স, ওয়াই, জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলগুলো এই মুহূর্তে এক্স ভ্যারিয়েবলটা 2-এর সাথে সমান, ওয়াই ভ্যারিয়েবলটা 3-এর সাথে সমান, এবং জেড ভ্যারিয়েবলটা 5-এর সাথে সমান। তার মানে এখানে আমি এক্স, ওয়াই, জেডের কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কথা বলছি।
এবং এই ম্যাথামেটিক্যাল অপারেশনটা, এই অ্যালজেব্রিক অপারেশনটা আমরা খুব ভালো করে জানি যে ইকুয়াল অপারেশন। দেখো ম্যাথামেটিক্যাল যে চিহ্নগুলো ইউজ করা হয় না, তোমরা যখন বড় হবে জানবে এগুলো একটা অপারেশন। যে এই ইকুয়াল অপারেশনটা আমাকে বোঝাচ্ছে যে বাম দিকের ভ্যালু এবং ডান দিকের ভ্যালুর যে মান সেটা কিন্তু একই মান বোঝাচ্ছে। ঠিক আছে, এবার এরকম আরেকটা চিহ্ন আমরা শিখবো, সেটা হচ্ছে যদি আমি বলি যে এক্স টেন্স টু 2, ওয়াই টেন্স টু 3 এবং জেড টেন্স টু 5। তার মানে এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু। এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু। টেন্স টু বলতে বোঝায় কি সেটাই আমরা বুঝবো। ঠিক আছে, ভালো করে বোঝো যে এক্স টেন্স টু 2 বলেছি, এক্স ওয়াই টেন্স টু 3 বলেছি এবং জেড টেন্স টু 5 বলেছি। এবং এইটার সাহায্যে এটা বোঝানো যাচ্ছে কি, ভালো করে মন দিয়ে শোনো, যদি আমি বলি যে এক্স টেন্স টু এন, ভালো করে বোঝো, যদি আমি বলি এক্স টেন্স টু এন, এবং এন কি? এন হচ্ছে 0 থেকে শুরু করে যে কোনো একটা নাম্বার ইনফিনিটি অবধি হতে পারে। 0 থেকে শুরু করে ইনফিনিটি অবধি, হালাকি মানে +0 -0 অনেক কিছুই হয়, অতটা বিস্তরে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমার যেটুকুনি ক্ষমতা তোমাদের ফিজিক্স বোঝানোর জন্য, ফিজিক্সে ক্যালকুলাসকে বোঝানোর জন্য সেটুকুনি তোমাদেরকে আমি বলছি। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু এন এর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে এমন যে এক্স যদি এনের দিকে যায়, ভালো করে শোনো কি বলছি, যে এক্সের ভ্যালু যদি এনের দিকে যায় এমন বলা হয়, এনের দিকে যাচ্ছে এমন বলা হয়, তবে এটার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে যে এক্স কখনোই এনের মানের সাথে সমান হবে না। তার মানে এই যে এক্স টেন্স টু 0 এখানে লেখা যায় সাজ দ্যাট, দাঁড়াও একটু এদিকে লিখি, সাজ দ্যাট এক্স নেভার ইকুয়াল টু 0, ওয়াই নেভার ইকুয়াল টু 3, জেড নেভার ইকুয়াল টু 5। মানে এক্স যদি 2-এর দিকে যায়, এক্সের ভ্যালু যদি, এক্সের মান যদি 2-এর দিকে যায়, মানে এক্স টেন্স টু মানে দিকে, টেন্স টু কথার অর্থ কি? দিকে। যে এক্সের ভ্যালু 2-এর দিকে যাচ্ছে, ওয়াইয়ের ভ্যালু 3-এর দিকে যাচ্ছে, জেডের ভ্যালু 5-এর দিকে যাচ্ছে, কিন্তু তারা কখনোই ওই ভ্যালুটাকে অ্যাচিভ করতে পারবে না। ধরে নাও যে এক্সের ভ্যালু ছিল 0, ওয়াইয়ের ভ্যালু ছিল 1 এবং জেডের ভ্যালু ছিল ধরে নাও 2। তাহলে এক্স 0 থেকে যাচ্ছে 2-এর দিকে, ওয়াইয়ের মান 1 থেকে যাচ্ছে 3-এর দিকে, জেডের মান 2 থেকে যাচ্ছে 5-এর দিকে। তা সেটা একটা এক্সাম্পল দিচ্ছি, নর্মাল এক্সাম্পল। এটা যে মানে ক্যালকুলাস বোঝানোর জন্য এটাই যে অ্যাকচুয়াল কথা সেটা না, মানে জাস্ট তোমাকে বোঝার জন্য, তোমার ফিল দেওয়ার জন্য, যে এক্সের মান ধরে নাও কোথাও একটা ছিল সাপোজ, তো সেটা থেকে 2-এর দিকে যাচ্ছে, 1 থেকে 3-এর দিকে যাচ্ছে, 2 থেকে 5-এর দিকে যাচ্ছে, কিন্তু কখনোই এক্স 2, 3, 5 মানে এক্স কখনো 2কে রিচ করতে পারবে না, ওয়াই কখনো 3কে রিচ করতে পারবে না, আর জেড কখনো 5কে রিচ করতে পারবে না। এটাই হচ্ছে এই যে চিহ্নটা, এই যে টেন্স টু চিহ্নটা, এই চিহ্নটার অর্থ। যেরকম ইকুয়াল চিহ্ন কি বোঝাচ্ছে, যে বাম দিকের মানের সঙ্গে ডান দিকের মান পুরোপুরি সুপার ইম্পোজ, মানে পুরোপুরি সমান। কিন্তু এই যে টেন্স টু অপারেশনটা, এই টেন্স টু অপারেশনটা বোঝাচ্ছে যে বাম দিকের যে ভ্যালু এক্স, সে কখনোই ডান দিকের ভ্যালুকে ইকুয়েট করতে পারবে না, কিন্তু ওর দিকেই যাচ্ছে। মানে ঠিক কেমন, মানে ক্লাস 11-12-এ আমি সায়েন্সটাকে ধরবো করছি, কি ধরতে আর পারছি না, এরকম একটা কন্ডিশন। বুঝতে পারছো? দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার কথাগুলো শোনো, মন দিয়ে শিখি, আমরা একটু ইজি শেখার চেষ্টা করি। লাইফে এমনি অনেক চাপ, আরও চাপ বাড়িয়ে কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এক্স টেন্স টু এন, এই যে কথাটা, তাহলে আমি কি বলছি যে এক্স টেন্স টু এন কখন না, যখন হচ্ছে এক্স কখনোই এনের সঙ্গে সমান হবে না, তবেই এই কথাটা জাস্টিফিকেশন। যে এক্সের মান কোথা যাও একটা ছিল, যা খুশি একটা থাক, তো এক্স যদি কখনো এনের কাছের দিকে যায়, কিন্তু এক্সের মান কখনোই এনের সঙ্গে সমান হবে না,
তবেই বলা যাচ্ছে যে এক্স টেন্স টু এন, যে এক্স এনের দিকে যাচ্ছে। আমি তো কথাটা বলছি যে এক্স এনের দিকে যাচ্ছে, ইকুয়াল হবে না। মানে কি, ভালো করে শুনেও। এবার একটা একটা কথা আমি এক্সট্রা করে অ্যাড করছি। নেক্সট কথা কি অ্যাড করছি, যে এক্স কখনো এনের কাছে সঙ্গে ইকুয়াল হবে না, কিন্তু এক্স এনের দিকে যাচ্ছে। তাহলে কতটা যাবে? হ্যাঁ, এক্সের মান এনের কাছে যতটা আমি ভাবতে পারবো তার থেকেও বেশি কাছে যেতে পারবে। মানে ভালো করে বোঝো, ধরো এক্স হচ্ছে, এক্সের মান ছিল 1, সেখান থেকে ও 2-এর দিকে যাচ্ছে। তাহলে 1 থেকে 2-এর কাছে যাওয়ার জন্য এখানে প্রায় ইনফাইনাইট নাম্বার আছে, যার মধ্যে বেশিরভাগ সব দশমিক নাম্বার, 1.2, 1.3, 1.4, 1.5, 1.55, 1.11, প্রায় ইনফাইনাইটস নাম্বার আছে। সেখানে রেশনাল নাম্বার আছে 1.2, রেশনাল নাম্বার আছে 1.3, রেশনাল নাম্বার আছে। 1 থেকে 2-এর মাঝখানে ইনফাইনাইট রেশনাল নাম্বার আছে। তার মানে এক্সের মান 1 থেকে 2-এর দিকে যে যাচ্ছে, তাহলে 2-এর যতটা কাছে আমি ভাবতে পারি তার থেকেও কাছে যাবে, কিন্তু কখনো এক্সের মান 2-এর সঙ্গে ইকুয়েট হতে পারবে না। এবং এই ঘটনাটাকে আমি বলি যে লিমিটেশন অফ এক্স, যে এক্স কখনো 2-এর সাথে সমান নয়, 2-এর সাথে সমান নয়। যে এক্সের মান যদি বলি আমি 1 আছে এবং সে যদি 2-এর দিকে যাচ্ছে, তাহলে 1 থেকে 2-এর মাঝখানে ইনফাইনাইট নাম্বারস আছে, রেশনাল নাম্বার আছে, যে 1.1 কি এটা রেশনাল নাম্বার। সো ইনফাইনাইট রেশনাল নাম্বার আছে। তো সেই নাম্বারগুলো, তাহলে মানে কি বলছে, যে এটা লিমিটেশন, যে লিমিটেশন অফ এক্স, যে সে কখনো 2-এর সাথে সমান হতে পারবে না। তার মানে এক্সের একটি বাউন্ডারি আছে, এক্সের একটি কি আছে, বাউন্ডারি আছে। এবং এই আলোচনাটাকেই বলা হয় লিমিট আলোচনা। যেখানে আমি আলোচনা করছি লিমিট মানে আমাকে বোঝাচ্ছে একটা বাউন্ডারি বা একটা রেঞ্জ, যার মধ্যে কোনো অপেক্ষকের মান এগোতেও পারে বা পেছোতে পারে, কিন্তু ফাইনাল পয়েন্টকে কখনো রিচ করতে পারবে না, দেখো আমি যে কথাটা এক্ষুনি তোমার এই বোর্ডে লিখলাম, সেটাই যে লিমিটের সংজ্ঞা, বাবু আমি এটা বলছি না। লিমিটের সংজ্ঞা আমার থেকে অনেক ভালো ম্যাথ টিচার্সরা বলতে পারবে। আমি যেটুকুনি বুঝেছি তোমাকে একটু ফিল দেওয়ার জন্য যেটা হতে পারে, আমি সেটা তোমাকে বলার চেষ্টা করছি, যে লিমিট একটা বাউন্ডারি বা একটা রেঞ্জ বলতে পারি, যার মধ্যে কোনো অপেক্ষকের মান এগোতেও পারে বা পিছোতেও পারে, কিন্তু ফাইনাল পয়েন্টকে যেটাই হোক সেটাকে কখনো রিচ করতে পারবে না। বোঝা গেছে এই আলোচনাটা? লিমিট আলোচনাটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি অসুবিধা হয় কমেন্ট করবে, আমি বলে দেবো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে SMS করবে, আমি বলে দেবো যে আরেকটু কীভাবে আরও কতটা ভালোভাবে তুমি বলতে পারো। ঠিক আছে, এরপরের টপিকে যাই। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা গাড়ি
ধরে নাও এটা মামার গাড়ি, মানে মামার গাড়ি, সুন্দর দেখতে মামার গাড়ি। ধরে নাও সে এগোচ্ছে, এবং সে যখন এই রেঞ্জে এসে পৌঁছলো, কোথাও একটা এখানে পৌঁছলো, এখান থেকে তার ভেলোসিটিকে আমি মাপা শুরু করলাম। তাহলে এই জায়গার যে বেগটা ছিল সেটাকে আমরা ইনিশিয়াল বেগ ইউ বলছি আপাতত, কারণ এখান থেকে আমি মাপা শুরু করেছি। এমনটা নয় যে আগে থেকে আসছিল না আসছিল, আমি এখান থেকে মানে এই এ পয়েন্ট থেকে মাপা ধরা শুরু করেছি। এবং এখান থেকে ধরে নাও আমি বলছি যে এর ভেলোসিটিটা ইনক্রিজ করেছে, এবং সামনে একটা দেওয়াল ছিল, একটা ওয়াল ছিল। এই ওয়ালে গিয়ে কি করেছে? কলিশন করেছে। ওয়ালে গিয়ে কি করেছে? কলিশন করেছে। কে? গাড়িটা ওয়ালে গিয়ে ধাক্কা মারি দিয়েছে। তা ধাক্কা মারলে কি হবে? গাড়িটা একদম পুরো চিড়ে চাপটা হয়ে যাবে। এবার ধরো এই এলাকার মধ্যে, মানে এখান থেকে যে এই যে এত এলাকা, এই এলাকার মধ্যে ধরে নাও 10 জন লোক ছিল। কজন লোক ছিল? 10 জন। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10। ভালো করে বুঝবে, একদম ক্লিয়ারলি বুঝবে। ধরে নাও এই এরিয়ার মধ্যে 10 জন লোক ছিল। কজন লোক ছিল? 10 জন। এবারে এবিপি আনন্দ থেকে রিপোর্টার এসছে। এই নামটা ইউজ করলাম, আজ টাইম মেরে দেয় না যেন। সরি এবিপি আনন্দ, সরি 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 ভেরি সরি। হ্যাঁ, ধরে নাও কোনো একটা এবিসিডি থেকে একটা এসছে, মানে রিপোর্টার এসছে, ঠিক আছে? এসে প্রথমে এই 1 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, দাদা গাড়িটার বেগ কত ছিল একটু বলো তো, ধাক্কা হয়েছে? তোর এই লোকটা বলল 40 কিলোমিটার পার আওয়ার। প্রথম লোকটা বলল। 2 নম্বর লোকটা ধরো বলল 50 কিলোমিটার পার আওয়ার। 3 নম্বর লোকটা বলল 60 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? এরকম বলছে। এবার তুমি আমাকে বলো, ভালো করে বল, ঠান্ডা মাথায় শুনবে। ধরো আমি এই লোকটাকে এই লোকটাকে এই লোকটাকে প্রথম 3টে লোককে জিজ্ঞাসা করলাম, তা গড়বড় উত্তর আসছে, তাহলে আমি স্যাটিসফাই হচ্ছি না। তাহলে আমি একেবারে গিয়ে লাস্টের যে লোকটা আছে তাকে জিজ্ঞাসা করলাম। যদি বলো কেন স্যার লাস্টের লোকটাকে কেন জিজ্ঞাসা করছো তুমি? কারণ লাস্টের লোকটাকে যে জিজ্ঞাসা করছি, কারণ লাস্টের লোকটা দেখো ওয়ালের একদম কাছাকাছি আছে না? হ্যাঁ কি না? এই যে লাস্টের লোকটা ওয়ালের তো একদম কাছাকাছি আছে। তাহলে যেহেতু ধাক্কাটা ওয়ালে হয়েছে, তা ধাক্কাটা হওয়ার সময় ওয়াল আর গাড়ির মধ্যে পরিস্থিতিটা ঠিক কেমন ছিল সব থেকে ভালো এই 10 জনের মধ্যে কে বলতে পারবে? এই লাস্টের জন বলতে পারবে। হ্যাঁ কি না আমাকে বলো। ক্লিয়ার তোমার কথাটা? না ক্লিয়ার না? যে এই গাড়িটা যে দেয়ালে ধাক্কা মেরেছে, সেই যে উত্তরটা এই 10 জন লোকের মধ্যে কে সব থেকে অ্যাকিউরেট দিতে পারবে? এই 10 নম্বর লোকটা দিতে পারবে। হ্যাঁ কি না? এই 10 নম্বর লোকটা দিতে পারবে আমাকে। মানে আমি বলতে চাইছি 10 জন লোক আমাকে উত্তর দিচ্ছে। তাহলে আমরা ছোটোবেলায় কী শিখেছি? যদি অনেক কটা উত্তর আমার কাছে আসে, তা তখন আমি গড় মান নিই, গড় ভ্যালু নিই। কারণ ধরো 10 জন 10 রকম উত্তর বলছে, আমি তখন কি বলি, ভাই মোটামুটি কত উত্তর হবে সেটা আমাকে বল। তাহলে সবাইয়ের উত্তরকে মিলিয়ে একটা গড় মান আমাকে বলা হতো। তাহলে সেই গড় মানটা আমাকে কি করতে সাহায্য করতো? মানে কোনো জিনিসের এভারেজ ভ্যালু আমাকে কি করতে শেখায়? আমাকে অ্যাকিউরেসিতে পৌঁছতে সাহায্য করে, অ্যাকিউরেসিতে যেতে সাহায্য করে, যেতে সাহায্য করে। কোনো কিছুর এভারেজ ভ্যালু অ্যাকিউরেসিতে যেতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে যত কেন, কারণ তুমি বলো না 10টা উত্তর অ্যাকিউরেট না একটা উত্তর অ্যাকিউরেট, তাহলে 10টা উত্তরকে মিলিয়ে যে এভারেজ উত্তর সেটা নিশ্চয়ই একটা অ্যাকিউরেসির দিকে এক ধাপ এগোনো। তাই জন্যই বলছে যে এভারেজ ভ্যালু অলওয়েজ গিভস আস আ অ্যাকিউরেসি, বা 1 স্টেপ অ্যাহেড ফর অ্যাকিউরেসি। অ্যাকিউরেসির জন্য এক স্টেপ এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এভারেজ ভ্যালু। তোমার কাছে 10টা উত্তর আছে, তুমি 10টা উত্তর নিলে তো সম্ভব নয়, তোমাকে একটা উত্তর নিতে বলা হয়। তাহলে তুমি কী বলো যে মোটামুটি একটা বল কত হতে পারে। তখন 10 জন মিলে 10 জনেরটা মিলিয়ে ঝুলিয়ে একটা বললো যে স্যার এটা। 10 জন তোমার কাছে গিফট নিয়ে এসছে, এবার সবার গিফট তোমাকে নিতে হবে।
সবাই মিলেমিশে তোমাকে গিফটটা দিল। ধরো নাও 10 জন মিষ্টি নিয়ে আসে, তুমি বলছো আমি একটাই মিষ্টি খাবো, আমি আর মিষ্টি খাবো না। তো সবাই কী করলো, 10 জন মিলে একটা মিষ্টিটাকে এক জায়গায় করে গোল বানিয়ে তোমার মুখে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কী হলো, সবাই মিষ্টির অংশের মধ্যে আছে। তেমনই গড় মান হচ্ছে ওই সমস্ত র্যান্ডাম মান, ওই সমস্ত অনেক উত্তরগুলোর একটা গড়, একটা অংশ, যার মধ্যে সবাই কিছু কিছু অংশ করে কিছু কিছু পার্ট করে আছে, সেটাই হচ্ছে গড় মান। তাহলে ওই গড় মান তোমাকে যখন দিল, তাহলে তোমার কাছে একটা উত্তর পড়ে রইল। তাহলে একটা উত্তর মানে, একটা প্রশ্নের একটা উত্তর মানে সেটা একটু অ্যাকিউরেসির দিকে এগিয়ে গেল। একটা প্রশ্নে যদি অনেক কটা উত্তর হয় তাহলে সেটা সমস্যা। ঠিক আছে, অনেক বলা হয়ে যাচ্ছে, এত দরকার নেই। শোনো, তাহলে কি আমি এখানে কি করছি, ধাক্কাটা কি হয়েছে, কার জন্য হয়েছে? বেগ বৃদ্ধির জন্য। ধাক্কাটা কেন হয়েছে? বেগ বৃদ্ধির জন্য। তাহলে আমি বলছি যে ধাক্কা, এই যে কলিশনটা কিসের জন্য হয়েছে? যে ধাক্কাটা হয়েছে চেঞ্জ অফ ভেলোসিটির জন্য। কলিশনটা হয়েছে চেঞ্জ অফ ভেলোসিটির জন্য। ভালো করে বোঝো, হ্যাঁ কি না? ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে বলে তো কলিশনটা হয়েছে, হ্যাঁ কি না? যে কলিশনটা হয়েছে চেঞ্জ অফ ভেলোসিটির জন্য, ভালো করে বুঝবে। এবার কোনো জায়গার ভেলোসিটির চেঞ্জকে আমরা কার রেসপেক্টে মাপি? টাইমের রেসপেক্টে মাপি, হ্যাঁ কি না? কোনো জায়গার চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা কার রেসপেক্টে মাপি? টাইমের চেঞ্জের রেসপেক্টে আমরা মাপি, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, ঠান্ডা মাথায় বুঝবে। তার মানে এই যে ভেলোসিটিটা আমার ইউ ছিল, এখান থেকে এই যে ওয়ালে পৌঁছলো, তাহলে ধরে নাও এই ওয়ালে পৌঁছানোর সময় যে বেগটা, সেটাকে ধরে নাও ভি বলছি আমি। তাহলে এই ইউ থেকে বিটা হয়েছে, এই যে ইউ থেকে কি হয়েছে, ভি হয়েছে। তাহলে এই ইউ থেকে ভি হতে ওই যে 10 জন লোককে আমি দাঁড় করিয়েছিলাম, ধরে নাও ওটাই হচ্ছে T1, T2, T3, এরকম করতে করতে T10। ভালো করে বুঝবে, ওই 10 জন লোক এক একটা টাইমকে রিপ্রেজেন্ট করছে, T1, T2, T3 এরকম করতে করতে T10। এবং T10 কোথায়? ওয়ালের একদম কাছে আছে। ভালো করে বোঝো, T10 কোথায়? ওয়ালের একদম কাছে আছে। এবার ধরে নাও এই ওয়ালটাকে আমি বলছি ক্যাপিটাল টি। ভালো করে বুঝবে, একদম ক্লিয়ারলি বুঝবে। ধরো ওয়ালটাকে বলছি আমি ক্যাপিটাল টি। তাহলে একটা কথা বলো তোমাকে, যদি আমি ক্যাপিটাল টি মাইনাস T1 লিখি, আর যদি আমি ক্যাপিটাল টি মাইনাস স্মল t10 লিখি, তাহলে কার মানটা বড়? নিশ্চয়ই ক্যাপিটাল টি মাইনাস T1 এর মানটা বড়, হ্যাঁ কি না? দেখো, যেহেতু আমি 11-এ উঠেছি, তাহলে সহজ কথা শিখতে শিখতে আমরা একটু কঠিনের দিকে যাব। কিন্তু আমার কথাটাকে মন দিয়ে শোনার চেষ্টা করো, তুমি ফিল করবে আমি তোমার সামনেই বসে আছি। ঠিক আছে, মন দিয়ে শোনো। যে যদি আমি ওয়ার্ল্ডের টাইম লাইনটাকে ক্যাপিটাল টি বলি, এবং যেখান থেকে যাত্রাটা শুরু হয়েছে সেটাকে যদি T1 বলি, তাহলে ক্যাপিটাল টি থেকে T1-এর যে দূরত্ব আর ক্যাপিটাল টি থেকে T10-এর যে দূরত্ব, আমরা তো চোখে দেখতেই পাচ্ছি যে ক্যাপিটাল টি মাইনাস স্মল t1 সেটা ক্যাপিটাল টি মাইনাস স্মল t10-এর থেকে বড়। ভালো করে বুঝতে পারছো? তাহলে ভালো করে বোঝো আমি কি বললাম, যে যতটা ওয়ালের কাছে থাকা লোকের কাছে আমি কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করব, তত গাড়িটা ধাক্কা হওয়ার কারণটা আমার কাছে বেশি প্রমিনেন্ট হবে, হ্যাঁ কি না? তার মানে ভালো করে বোঝো যে যেখানে ইভেন্ট হয়েছে, সেই জায়গার যত কাছে গিয়ে আলোচনা করা হবে উত্তরের মান তত অ্যাকিউরেট হবে, তাই না? কারণ দেখো, যে প্রথম ব্যক্তিটা
সে যতটা ভালো উত্তর দিতে পারবে, যে একদম সামনে থেকে ঘটনাটা দেখেছে সে তত ভালো উত্তর দিতে পারবে। এবং সামনের মানুষটার সঙ্গে দেয়ালের দূরত্ব সব থেকে কম, দেয়ালের টাইম লাইন সব থেকে কম। দেখো, দেওয়ালের টাইম থেকে সব থেকে কাছের মানুষটার টাইমের মানে ফারাক সব থেকে কম। তাহলে টাইমের ডিফারেন্সটা যত কম হচ্ছে আমার উত্তরের অ্যাকিউরেসি তত বেশি বাড়ছে। আচ্ছা, আমি কাকে মাপছি? আমি চেঞ্জ অফ ভেলোসিটিকে মাপছি। আমি মাপছি চেঞ্জ অফ ভেলোসিটিকে। কার সাহায্যে মাপছি? চেঞ্জ অফ টাইমের সাহায্যে। কারণ কেন? যেমন যেমনভাবে ভেলোসিটি, মানে একবারেই তো ইউ থেকে দুম করে ভি হয়ে যায়নি, প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হতে 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 ভি হয়েছে। ধরে নিচ্ছি বাড়তে 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 ভি হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে তো বেড়েছে, প্রত্যেকটা পয়েন্টে বেড়েছে। মানে টি মাইনাস টি ওয়ানে বেড়েছে, টি মাইনাস টি টুতে বেড়েছে, টি মাইনাস টি থ্রিতে, দেখো টি মাইনাস টি ওয়ানে বেড়েছে, দেখো টি মাইনাস টি ওয়ানে বেড়েছে, টি মাইনাস টি টুতে একটু বাড়বে, টি মাইনাস টি থ্রিতে একটু বাড়বে, এরকম করতে করতে টি মাইনাস টি টেনে একদম লাস্টে ইনক্রিজ করে সব থেকে বেশি গিয়ে দিলে ধাক্কা মেরেছে। তাহলে যত আমি এই টি মাইনাস টি ওয়ানের মান কি সব থেকে বড়, টি মাইনাস টি টুর মান কি আরেকটু ছোট, টি মাইনাস টি থ্রির মান কি আরেকটু ছোট, এরকম করতে করতে আমাদের আলোচনা অনুযায়ী, আমার এক্সাম্পল অনুযায়ী টি মাইনাস টি টেনের মান সব থেকে ছোট এবং সব থেকে বেশি অ্যাকিউরেসিতে আমি পৌঁছে গেলাম। তার মানে ভালো করে বোঝো, এটাকে যদি আমি, এই জিনিসটাকে যদি আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে যে ঘটনাটা চলছে, যদি এই ঘটনাটাকে আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, ভালো করে বোঝো যে এই যে আলোচনাটা চলছে, কি আলোচনা চলছে? চেঞ্জ অফ ভেলোসিটিকে মাপছি চেঞ্জ অফ টাইমের সাহায্যে, যে প্রত্যেকটা টাইমের চেঞ্জে প্রত্যেক রকম ভেলোসিটি আমি পাবো। কারণ একবারেই ইনিশিয়াল ভেলোসিটি ভিতে পৌঁছানো সম্ভব নয়, প্রত্যেকটা পয়েন্টে বাড়তে 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 ও ভিতে পৌঁছেছে। তাহলে এখানে চেঞ্জ অফ টাইম যত ছোট হচ্ছে তত ওয়াই এর মান অ্যাকিউরেসিতে পৌঁছাচ্ছে, তত ওয়াই এর মান অ্যাকিউরেসিতে পৌঁছাচ্ছে। এবারে যদি আমি একটা র্যান্ডাম আলোচনা করি বাবু, একদম র্যান্ডাম আলোচনা, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা লিখছি ডেল্টা ভি দিয়ে, আর চেঞ্জ অফ টাইমকে আমি লিখছি ডেল্টা টি দিয়ে। যে ডেল্টা শব্দের অর্থ কি? চেঞ্জ বোঝায়, ঠিক আছে? তাহলে ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন, এবং ডেল্টা টি মানে হচ্ছে টাইমের পরিবর্তন। এবং ডেল্টা টির পরিমাণটা যত ছোট হবে, ডেল্টা ভি এর মানটাকে আমি ভালো করে শোনো, ডেল্টা টি এর মানটা যত ছোট হবে তত ওয়াই এর মানটা অ্যাকিউরেট হবে। কি বলছি? ডেল্টা টি এর মানটা যত ছোট হবে তত ওয়াই এর মানটা অ্যাকিউরেট হবে আমাদের আলোচনা অনুযায়ী, আমাদের গাড়ি আলোচনা অনুযায়ী। এই যে গাড়ি, সুন্দর গাড়ি আলোচনা হয়েছে, এই গাড়ি আলোচনা অনুযায়ী যত আমার ডেল্টা টি এর মানটা কমবে তত ধাক্কা খাওয়ার যে উত্তর কতটা ইম্প্যাক্ট পড়েছে সেইটা আমাদের আরও বেশি করে প্রমিনেন্ট হবে, অ্যাকিউরেট হবে। তাহলে ডেল্টা টি এর মানটা কত ছোট হতে পারে? যে এখান থেকে এটুকু আমি চেঞ্জ করছি, যে ওয়াই ইজ ইকুয়ালস টু লিখছি ডেল্টা টি এর মানটা ছোট, তার মানে কত ছোট আমাকে বলতে হবে, তার মানে একটা লিমিটের মধ্যে আমাকে বাঁধতে হবে যে ডেল্টা টির মানটা এতটা লিমিটের মধ্যে ট্রাভেল করবে। যদি আমি এখানে লিখি যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এবং এই আলোচনাতে বা এই লিমিটের মধ্যে যদি আমি ডেল্টা ভি বাই ডেল্টা টিকে মাপি, তাহলে কি হবে? কারণ তুমি ভাবো, ডেল্টা টি টেন্স টু 0, এর থেকে তো ছোট কিছু হতে পারে না। আপাতত তুমি ভাবো, ছোট হয়তো হয় এর থেকে, আমি জানি না, বা আমি জানলে তোমাকে এক্ষুনি বোঝাতে পারবো না, ঠিক আছে? ডেল্টা টি এর মানটা কি বলছি? টেন্স টু 0, মানে আমরা যে বাস্তব জগতের এই মুহূর্তে আলোচনাটা করছি, যে এক্সাম্পলটা আমি নিয়েছি, সেই এক্সাম্পল অনুযায়ী ডেল্টা টি এর মানটা কি 0 থেকে এই মুহূর্তে ছোট হতে পারে? নিশ্চয়ই ছোট হতে পারে না, নেগেটিভে যাবে না এই মুহূর্তে।
টাইম তো এমনিতেও নেগেটিভে যায় না। এই কদিন আগে সায়েন্টিস্টরা নেগেটিভ টাইম লাইনকে আবিষ্কার করেছে। এটা কীভাবে করেছে পরে একদিন বলবো বলে, মানে নেগেটিভটা এরকমভাবে ঠিক নয়, মানে পিছিয়ে পিছিয়ে এসছে, অনেক রকম ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো আপাতত বোঝো যে আমি যে আলোচনাটা নিয়েছি টাইম তো নেগেটিভ হবে না, তাহলে সেই ক্ষেত্রে লিমিটকে যদি বেঁধে দিই ডেল্টা টি টেন্স টু জিরো, মানে সব থেকে ছোট আমি লিমিট নিলাম যেখানে টি এর মান ডেল্টা টি এর মান জিরো এর খুব কাছে, কিন্তু ডেল্টা টি এর মান নেভার ইকুয়ালস টু জিরো, কখনোই জিরোর সঙ্গে সমান হবে না। মানে হবে তোমার 0.01 হবে, 0.001 হবে, 0.4টে জিরো 5টা জিরো 1 হতে পারে, মানে যত ছোট ভাবতে পারি তার থেকেও ছোট হতে পারে, কিন্তু কখনোই জিরোর সাথে ইকুয়াল হয়ে যাবে না। তাহলে y ইজ ইকুয়ালস টু লিমিটটাকে এরম লিখছি এলটি, হয়ে গেছে ইউটি হয়ে গেছে এলটি, ডেল্টা টি টেন্স টু জিরো, এবং আমি এই কন্ডিশনের মধ্যে মাপছি ডেল্টা ভি বাই ডেল্টা টিকে। তাহলে এই পুরো যে ব্যাপারটা, এই পুরো যে আলোচনাটা, এটাই আমাকে বলবে ডি ডিটি অফ ভি। এই পুরো জিনিসটাকেই রিপ্রেজেন্ট করা হবে এইভাবে, কারণ বারবার তো এত বড় জিনিস লেখা সম্ভব নয়, একটা রিপ্রেজেন্টেশনের দরকার, যেটা শর্ট রিপ্রেজেন্টেশন, দেখতে একটা সুন্দর একটা দেখতে হবে, নতুন নতুন দেখতে হবে, কঠিন লাগবে। সেটাই হচ্ছে ডি ডিটি অফ ভি, এবং এটাকে কি বলা হয়, এই কথাটাকে বলা হয় ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু টি। আমি ভিকে ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্টে, এবং কেমন টি না, যেখানে টিটা টেন্স টু জিরো, সেই লিমিটের মধ্যে আমি ভিটাকে যখন ডেরিভেটিভ করছি তখন সেটাকেই আমি লিখছি ডিভি ডিএক্স ভাবে। কখনোই ভাববে না এটা মানে ডিভি ভাজিতক ডিএক্স, কখনোই ভাববে না, তাহলে আগুন লেগে যাবে সংসারে। এটা মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমি ভিকে, করার পরে আমি ওয়াই একটা অপেক্ষক পেলাম, ওয়াইটাকে না কলিশানের অ্যাকিউরেসি, তাহলে আমি যদি র্যান্ডাম কিছু নিই, যে ওয়াই এরকমভাবে আছে যে ডেল্টা এক্স বাই ডেল্টা, আচ্ছা একটা সুন্দরভাবে লিখি, যদি ধরো লিখি আমি জেড একটা অপেক্ষক, সে এমনভাবে সম্পর্কযুক্ত যে লেখা আছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর বলে দেওয়া হয়েছে জেডটার কপালে লেখা আছে যে ওখানেও লিমিটটা ডেল্টা এক্স টেন্স টু জিরো, এবং সেখানে তুই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটাকে মাপ। জেড কিরম সম্পর্ক, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার জেড বলছে ডেল্টা এক্সের মানটা কত নেবো, লিমিট কত নেবো, যেই বলে দিয়েছে যে ডেল্টা এক্সের লিমিটটাকে তুই টেন্স টু জিরো নে, তখন সঙ্গে সঙ্গে এ কিসে কনভার্ট করে দেব, ডি ওয়াই বাই ডি এক্সে কনভার্ট করে দেব, এবং এটাকেই ডেরিভেটিভ বলা হয় বাবু, এই জিনিসটাই ডেরিভেটিভ। যে কোনো একটা বস্তুর বা কোনো একটা ফাংশনের, ওয়াই একটা ফাংশন, ওয়াই তো একটা ফাংশন, এক্সও একটা ফাংশন, জেডও একটা ফাংশন, ওয়াইকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি বা এক্সের সাপেক্ষে মাপছি, তাহলে ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, করে আমি জেডকে পাচ্ছি। ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, এবং ওয়াইকে কিছু একটা করে আমি জেডকে পাচ্ছি, তাহলে জেড একটা ওয়াইয়ের ফাংশন। এই সেই অন্য ব্যাপার চলে যাচ্ছে, ওসব আলোচনা করার দরকার নেই, এখন ছেড়ে দাও। তাহলে মেন আলোচনাতে কি হচ্ছে, যে আমি ওয়াইকে ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, এবং সেটাকেই লেখা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওয়াইকে ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, এবং কখন আলোচনা করছি, যখন ডেল্টা এক্সের মানটা টেন্স টু জিরো, এবং এই ছোট আলোচনাতে ওয়াইয়ের যে আলোচনাটা করছি তার ফলে যে জেডের মানটা পাবো সেটা প্রায় সব থেকে অ্যাকিউরেট মান হবে,
বোঝা গেছে? এটাই হচ্ছে ডেরিভেটিভ, হাতি ঘোড়া কিছু নয়, এটাই ডেরিভেটিভ। যে কোনো একটা জিনিসের মান মাপা অন্য একজনের সাপেক্ষে, সেই অন্য একজনটা টেন্স টু জিরোতে আছে, মানে খুব ছোট রেঞ্জ, তাৎক্ষণিক। এই কথাটার বাংলা হচ্ছে তাৎক্ষণিক মান। ইংরেজি খুব কঠিন, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে তাৎক্ষণিক, মানে এমন তাড়াতাড়ি যে খুব তাড়াতাড়ি। টেন্স টু জিরো মানে খুব কম সময়। ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে খুব কম ছোট মান। সেই ছোট মানের মধ্যে অন্য কাউকে আলোচনা করছি, সেটাই আমাদের ডেরিভেটিভ। আশা করি মাথায় ঢুকেছে। দেখো, ক্যালকুলাসের একটা পার্ট আমরা শিখলাম যে দ্যাট ইজ ডেরিভেটিভ। তাহলে এতক্ষণ ধরে আমাদের এখান থেকে যে আলোচনাটা চলেছে, এই আলোচনাটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের আলোচনা। ঠিক আছে? এইবার মজার বিষয় দেখো, একটা হেভি লাগবে। আবার একটা আলোচনা, একদম ফ্রেশ আলোচনা শুরু করব। দেখো, ধরো আমি এরকম একটা লাইন টানলাম, ঠিক আছে? এই বরাবর নিচ্ছি fx, এই বরাবর নিচ্ছি আমি x। x মানেই বলতে চাইছি সরণ, fx মানেই বলতে চাইছি বল। এইটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস বরাবর আমি সরণকে নিয়েছি, y অ্যাক্সিস বরাবর আমি বলকে নিয়েছি। ঠিক আছে? একটা জিনিস জানো যে এখানে এটাকে কি বলা হয়? এটাকে একটা বলা হবে কার্ভ। তাহলে এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। এবং এই ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফে এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি? মানে হচ্ছে এখান থেকে যদি আমি এর উপর একটা সোজা লাইন টানি, আর এখান থেকে যদি আমি এটার উপর একটা সোজা লাইন টানি, তাহলে এই যে গ্রাফটা আছে, সেই গ্রাফটার আন্ডারে দেখো এই একটা এরিয়া। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই কার্ভের আন্ডারে এই যে এরিয়াটা, সেটাকে বলা হবে ওয়ার্ক ডান। যদি বলো কেন, বলো ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলো? বল ইন্টু সরণ, এটাই তো ফর্মুলা। ওয়ার্ক ডানের ফর্মুলা বল ইন্টু সরণ। দেখো, বলটা কোন বরাবর আছে? ওয়াই বরাবর। এক্সটা কোন বরাবর আছে? এক্স বরাবর। ধরো ওয়াইটাকে যদি লম্ব বলি, আর ওয়াইটাকে যদি আমি লেন্থ বলি, এটাকে যদি আমি লেন্থ বলি, এটাকে যদি আমি ব্রেথ বলি, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে তার মানে কি? তাহলে এফ এক্স হচ্ছে দৈর্ঘ্য, এক্স হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি পাই? ক্ষেত্রফল। তাহলে এফ এক্স ইন্টু এক্সকে পারলে আমরা কি পাই? ওয়ার্ক ডান পাই। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি কি পাই? ক্ষেত্রফলকে পাই। এখানে দৈর্ঘ্যের জায়গায় এফ এক্স আছে, প্রস্থের জায়গায় এক্স আছে, তাহলে এফ এক্স হচ্ছে বল, এক্স হচ্ছে সরণ, তাহলে বল আর সরণকে গুণ করলে কি পাবো? ওয়ার্ক ডানই পাবো। তার মানে বল আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ আমাকে তার আন্ডারে যে এরিয়াটা দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ঠিক আছে? এবার মন দিয়ে শোন একটা কথা। ভালো করে মন দিয়ে শুনবে একটা কথা। এটা একটু মুছতে হবে, অনেক কিছু মুছে দিলাম। এটাকে বলবো আমরা ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এফ এক্স এক্স। দেখো, মজার আনন্দে আমি লিখে দিলাম এফ এক্স ইন্টু এক্স।
কিন্তু এইভাবে আমরা ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে পারবো না। কেন পারবো না? দেখো এই গ্রাফটা কেমন গ্রাফ? এই গ্রাফটা হচ্ছে একটা নন ইউনিফর্ম গ্রাফ। মানে এই গ্রাফটার মধ্যে ফোর্স কিন্তু সবটা রাস্তা জুড়ে ইকুয়াল নেই। ভালো করে দেখো, এই গ্রাফটা জুড়ে এফএক্স এর মান সর্বত্র চেঞ্জ হচ্ছে, সর্বত্র চেঞ্জ হচ্ছে। দেখো এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। কোথাও কোথাও বাড়ছে, কোথাও কোথাও কমছে, কোথাও কোথাও বাড়ছে, কোথাও কোথাও কমছে। তাহলে যদি একটা রাস্তায় বলের মান যদি কোথাও কনস্ট্যান্ট না থাকে, তাহলে আমি কি একটা ওয়ার্ক ডান বা টোটাল ওয়ার্ক ডান কি বের করতে পারবো? পারবো না। যদি আমাকে এটাকে এ পয়েন্ট বলি, এটাকে যদি আমি বি পয়েন্ট বলি, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে রাস্তায় যদি আমার এত কটা বল পড়ে, তাহলে কোন বলটাকে নিয়ে আমি ওয়ার্ক ডান বার করবো? সেটা তো ভাববার বিষয়। তাহলে এটা একটা সমস্যা যেটা নিউটন ফেস করেছিলেন যে কোনো কার্ভের এরিয়া বার করার জন্য। তখন উনি কি করেছিলেন? তখন একটা খুব সুন্দর জিনিস উনি করেছিলেন। মন দিয়ে শোনো, মন দিয়ে শুনবে, ঠিক আছে? ধরো একটা তোমার কাছে ভ্যারিয়েবল গ্রাফ আছে, কোনো একটা ভ্যারিয়েবল কিছু একটা আছে। ধরো একটা কথা শোনো, মন দিয়ে শোনো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বলছি ঘনত্ব। ঘনত্ব কাকে বলে বাবা? মাস বাই ভলিউমকে আমরা বলি ঘনত্ব। মাস বাই ভলিউম। এটা আমাকে কি বোঝায়? এটা বোঝায় যে মাস পার ইউনিট ভলিউম, একক আয়তনে যতটা মাস আছে সেটা হচ্ছে ঘনত্ব। মানে আমার কাছে যদি একটা ভি আয়তনে কিছু একটা হয় এবং একে যদি একটা, দুটো, তিনটে, চারটে ভাগে ভাগ করা যায়, তাহলে একক আয়তন মানে এর আয়তনটাও একক, এর আয়তনটাও একক, এই আয়তনটাও একক, এই আয়তনটাও একক, প্রত্যেকের আয়তন হচ্ছে একক। প্রত্যেকের আয়তন একক। তাহলে প্রত্যেকটা আয়তনে ভরও কি থাকবে? এখানেও এম থাকবে, এখানেও এম থাকবে, এখানেও এম থাকবে, এখানেও এম থাকবে, হ্যাঁ কি না? কারণ যেহেতু প্রত্যেকটা আয়তনের মান সমান, তাহলে প্রত্যেকটা সমান আয়তনে সমান সমান করে মাস থাকবে। এই জন্যই তো কোনো একটা বস্তুর ঘনত্ব সর্বত্র একই হয়। নিশ্চয়ই বস্তুর ঘনত্ব ধরে নাও এখানে ডি, নিশ্চয়ই বস্তুর ঘনত্ব এই বড় জায়গাটায় D1 হবে না। এখানেও ডি হলে তাহলে কি এখানেও ডি হবে। ঘনত্ব তো সমস্ত একটা বস্তুর সর্বত্র ঘনত্ব সমান কেন হয়? কারণ একক আয়তনে একক ভর। কি বলছি? একক আয়তনেই ভর মাপছি আমি। তাহলে যদি এই বস্তুটার আয়তন যদি ভি হয়, তাকে আমরা ধরে নাও চারটে আয়তনে ভাগ করেছি, এবং চারটে আয়তন কেন? একক আয়তন। চারটে আয়তন কেমন? একক আয়তন। তাহলে সেই একক আয়তনে যে ভরগুলো থাকবে সেগুলোর মান অবশ্যই সমান হবে, কারণ আয়তনটা তো একই। তাহলে একই পরিমাণের জায়গায় ওই মাসটাকে আমাকে একইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এবং সেটাই আমাকে বোঝাবে ঘনত্ব। বোঝা গেছে? তার মানে ছোটোবেলা থেকে আমরা যে রেশিওগুলো করতাম, ছোটোবেলা থেকে আমরা যে অনুপাতগুলো করতাম, ধরে নাও আমি বলছি ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি, তার মানে কি একক সময় দূরত্বকে মাপছি। যদি আমি বলতাম যে তোমার স্পিড বা ধরে নাও অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি বাই টি, মানে একক সময়ে ভেলোসিটিকে মাপছি। মানে ধরো একটা অনেক বড় ভেলোসিটি আছে, অনেক সময় আছে, সেই সময়ের একটা সেকেন্ডে আমি একটা ভেলোসিটিকে মাপছি। তাহলে একটা সেকেন্ড মানে কি? ধরো আমার কাছে ধরে নাও এখান থেকে ভেলোসিটি এই জায়গাটায় গেছে, ধরে নাও 10 সেকেন্ডে গিয়েছে, এবং ধরে নাও ভেলোসিটি ছিল 10 কিলোমিটার পার আওয়ার, মানে এই জায়গাটায় মেপেছি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার অ্যাক্সেলারেশন কত হয়েছে? ধরে নাও এখানে 0 ছিল, তাহলে 10 মাইনাস 0 বাই 10, ধরে নাও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তার মানে কি? দেখো কি হচ্ছে, বন্ধু শোনো, 10 সেকেন্ড সময় লেগেছে, ভেলোসিটি হয়েছে কত? 10 কিলোমিটার পার আওয়ার। তোমরা দেখো প্রত্যেকটা জায়গায় এক 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 করে অ্যাক্সেলারেশন হয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় দেখো এক 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 করে অ্যাক্সেলারেশন হয়েছে। বুঝে যাচ্ছে? তোমার যদি আমি
কোনো রেঞ্জকে, তাহলে আমি কি বলছি, যদি কোনো রেঞ্জকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায়, তবে সেই ডিস্ট্রিবিউশনে যাকে আলোচনা করা হচ্ছে তার মান কনস্ট্যান্ট হয়ে যায়। তার মান ধরে নিচ্ছি প্রায় লিখে দাও, ঝামেলা চলে যাক, প্রায় কনস্ট্যান্ট হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার তুমি এসো আমার আঁকাটাতে। এবারে কি করা হচ্ছে না, এই যে এরিয়াটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে, হাতে আঁকা একটু এদিক ওদিক হয় বাবা, একটু মানিয়ে নেবে, একটু মানিয়ে নেবে। যে এখানে আলোচনাতে কি বলছি, আমি এরিয়াটাকে ধরে নাও ভাগ করেছি, এ থেকে বিতে ধরো ভাগ করেছি, এবং যে কটা ভাগ করেছি সেই সবকটা ভাগকে আমি নাম দিচ্ছি ডেল্টা এক্স। সবকটা ভাগকে আমি কি নাম দিচ্ছি? ডেল্টা এক্স। একটা কাজ করি দাঁড়াও, যদি এটাকে একটু আমার সিলেক্ট করা যায় তাহলে পরে দেখি করা যাবে কি, কপি, পেস্ট, ব্যাস ঠিক আছে। দেখো মন দিয়ে শোনো, তাহলে এইটাকে বলছি আমি ডেল্টা এক্স, এটাকেও বলছি ডেল্টা এক্স, এটাকেও বলছি ডেল্টা এক্স। কেন ডেল্টা এক্স? পরিবর্তন। এক্সটাকে মানে এই যে এক্সকে আমি ধরি 10টি ডেল্টা এক্সে ভাগ করেছি, 10টি ডেল্টা এক্সে ভাগ করেছি, এবং ধরে নাও যে এক্সকে 10টাই ডেল্টা এক্সে ভাগ করা যাবে, এবং কি বলছি, এই ডেল্টা এক্সের মান সবকটি সমান, ডেল্টা এক্সের মান সবকটি সমান, মানে প্রত্যেকটা ডেল্টা এক্স একই। তাহলে প্রত্যেকটা ডেল্টা এক্সের মধ্যে প্রত্যেকটা কি আছে? এফ এক্স আছে। ভালো করে শুনবে, প্রত্যেকটা এভরি ডেল্টা এক্সে আমরা এফ এক্সের মান প্রায় কনস্ট্যান্ট বলতে পারবো, মানে যে আলোচনাটা আমরা এই জায়গাটাই করলাম, যে রেঞ্জকে যদি আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি তাহলে সেই ডিস্ট্রিবিউশনে যাকে আলোচনা করা হচ্ছে তার মান প্রায় কনস্ট্যান্ট হয়ে যায় উপরোক্ত আলোচনা থেকে। তাহলে সেই আলোচনাটাকে যদি আমি এখানে বসাই, যদি সেই আলোচনাটাকে আমি এই জায়গাটাতেই বসাই, এই আলোচনাতে বসাই, এবং সেখানে যদি ডেল্টা এক্স মানে এই যে এক্স মানটাকে আমি 10টা ডেল্টা এক্সে ভাগ করেছি এবং প্রত্যেকটার মান সমান, তাহলে এই এভরি ডেল্টা এক্সে আমরা যে এফ এক্সের মানগুলোকে পাচ্ছি সেই এফ এক্সের মানটা কনস্ট্যান্ট হয়ে গেছে আমি বলতে পারবো। প্রত্যেকটা ডেল্টা এক্সের মান কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার দেখো পরে আলোচনা, দেখো তার মানে ভালো শোনো, এবারে যদি আমি ওয়ার্ক ডানটাকে বের করতে চাই, ধরো এটাকে আমি বলছি W1 W2 W3 এরকম করতে করতে ধরে নাও এটা W10 ধরে নাও,
W10। তাহলে আমি ওয়ার্ক ডান কোটা বের করছি, W1টা বের করছি, W1টা বের করছি। W1 এর মান কত হবে? fx ডেল্টা এক্স। 1 বলার দরকার নেই, কারণ সব কটা তো একই। W2 এর মান কত হবে? fx ডেল্টা এক্স। W3 এর মান কত হবে? fx ডেল্টা এক্স। এরকম করতে করতে W10 এর মান কত হবে? সেটাও হবে fx ডেল্টা এক্স। হ্যাঁ কি না বলো? কারণ সব কটা তো ডেল্টা এক্স, সব কটা ডেল্টা এক্সেই fx আছে, কারণ কি fx এর মানটা এবার কনস্ট্যান্ট হয়ে গেছে। সব কটা ডেল্টা এক্সে fx একই, সেইভাবেই আমি আলোচনাটা করেছি। হ্যাঁ কি না? তার মানে যদি আমি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই, বার করতে চাই ইন বিটুইন রেঞ্জ A to B, তাহলে WT আমার কত হবে? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট 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 প্লাস W10, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমি? সামেশান অফ ডেল্টা W, এবং সেটা করতে কোথায়? সেটা হচ্ছে 1 থেকে 10 অবধি। ডেল্টা কেন? পরিবর্তন। W1, W2, W3, W10, 1 থেকে 10 অবধি। তাহলে এটা মানে কি লিখতে পারি? সামেশান fx ডেল্টা এক্স, এবং ডেল্টা এক্সটা থেকে কোথায়? 1 থেকে 10 অবধি। এখানে আলোচনাতে এই যে আলোচনা করছি সেই আলোচনা অনুযায়ী ডেল্টা এক্সটা 1 থেকে 10 অবধি, বা বলতে পারো ডেল্টা এক্সটা A থেকে B অবধি। যদি আমি A থেকে B এর মধ্যে 10টা না করে 20টা ভাগ করতাম, তাই জন্য আমি লিখে দিলাম A থেকে B অবধি। জেনারেল ফর্মুলেশন বানাচ্ছি আমি, জেনারেল ফর্মুলা। তাহলে এই ডেল্টা W মানে তো fx ইন্টু ডেল্টা এক্স, কারণ প্রত্যেকটা মানে কি দেখো, W1 মানে fx ডেল্টা এক্স, এটাও W2 মানে তাই, W3 মানে তাই। তার মানে আমি যদি টোটাল ওয়ার্ক ডানকে বের করি, তাহলে এটাকেই তো বারবার যোগ করে করে লিখতে হবে। যদি আমি টোটাল ওয়ার্ক ডানকে বের করি, তা টোটাল ওয়ার্ক ডানের মধ্যে আমাকে প্রত্যেকবার ওয়ার্ক ডানগুলোকে যোগ করতে হবে, আর প্রত্যেকটা ওয়ার্ক ডানের মান তো ইকুয়াল, তাহলে একটাকেই বারবার যোগ করতে হবে। তাই বারবার না লিখে এটা হচ্ছে একটা প্রসেস, সেটা লেখা, এটা হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে? তাহলে এবার শোনো, তাহলে WT মাপছি আমি সামেশান দিয়ে, যেখানে fx ইন্টু ডেল্টা এক্স, এবং ডেল্টা এক্সটা আছে কোত্থেকে? A থেকে B অবধি। এবার দেখো বাবা, ডেল্টা এক্সটার তো আমি লিমিট সেট করিনি এখনো, মানে আমি বলেছি যে ডেল্টা এক্সটা সব জায়গায় একই। ভালো করে শোনো, আমি বলেছি ডেল্টা এক্সটা 10টা ডেল্টা এক্সে ভাগ করেছি, এবং ডেল্টা এক্সের মান সবকটি সমান। ডেল্টা এক্সের মানটা সবকটা সমান কখন হবে? যখন ডেল্টা এক্সের মান আমি খুব ছোট নেব। হ্যাঁ, তুমি বলতে পারো আমি বড় হতে নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু একটা রেঞ্জের মধ্যে A থেকে B রেঞ্জের মধ্যে অজস্র ইনফাইনাইট তোমার ভাগ হতে পারে। তাহলে সেই ইনফাইনাইট যখন ভাগ হবে, তখন ডেল্টা এক্সটা খুব ছোট যাবে না? এখানে 10টা করেছি বলে বড় লাগছে। যদি A থেকে B এর মধ্যে 20টা ভাগ করতাম, ভাগগুলো আরও ছোটো হয়ে যেত। A থেকে B এর মধ্যে 30টা ভাগ করতাম, ভাগগুলো আরও ছোটো হয়ে যেত। তাহলে A থেকে B এর মধ্যে যত ভাগ সংখ্যা বাড়াবো, তত বেশি এক্সের মানটা আমার ছোট হবে, আর যত বেশি এক্সের মান ছোট হবে, তত এর মান কনস্ট্যান্টের দিকে এগোবে। সেটাই তোমরা একটু আগে ডেরিভেটিভে হালকা করে শিখলাম না? যত আমার রেঞ্জটাকে আমি ছোট করব, তত আমি অ্যাকিউরেসির দিকে এগোবে, তত কনস্ট্যান্ট ভ্যালুর দিকে এগোবে। ঠিক আছে? তাহলে ডেল্টা এক্সের মান আমি খুব ছোট নেব। তাহলে খুব ছোট ডেল্টা এক্সের মানটা কত নেওয়া বাস্তব হবে, কত নেওয়া ভালো হবে? যে লিমিট ডেল্টা এক্সটাকে নিচ্ছি আমি টেন্ডস টু 0,
তা যখনই ডেল্টা এক্সটাকে আমি টেন্স টু জিরো বললাম, তাহলে আমার আর কোনো ভয় নেই, এবারে এফ এক্সটা কনস্ট্যান্ট হবেই হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান বের করছি, যেখানে এফ এক্স ইন্টু ডেল্টা এক্সকে আমি বারবার গুণ করছি এ থেকে বির মধ্যে, প্রত্যেকবার গুণ করছি, এবং কোন লিমিটের আন্ডারে? ডেল্টা এক্স টেন্স টু লিমিটের আন্ডারে, যেখানে বলেই দিচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে তুমি এফ এক্সকে কনস্ট্যান্ট পেয়ে গেছো। তাহলে ইজিলি ওয়ার্ক ডান এবার বেরোচ্ছে। তবেই কারণ কি, ডেল্টা এক্সের মানটা যত ছোট হবে তত এফ এক্সের মানটা কনস্ট্যান্টের দিকে হবে, তাই আমি লিখেছিলাম প্রায় সমান। ওই কথাটা লিখেছিলাম ওই কারণে, কারণ লিমিটটা তখন আমি সেট করিনি বলে। লিমিটটা যখনই সেট করে দিলাম, এফ এক্স এবার কনস্ট্যান্ট হয়ে গেছে, এবার নির্দ্বিধায় এফ এক্স কনস্ট্যান্ট হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে এই যে পুরো ঘটনা, এই যে পুরো জিনিসটাকেই লেখা হয় এইভাবে, সাপের মতন ইন্টিগ্রেশন। দেখো সাপের মতন বলে, এ থেকে বিতে আমি কাকে করছি? যোগ করছি। কাকে? এফ এক্স ডিএক্স। কেন? ডেল্টা এক্স যখনই টেন্স টু জিরো হয় তখন সেটাকে কি লিখবো আমরা? ডিএক্স, মানে খুব ছোট একটা এক্স, যেখানে এক্সটা জিরোর দিকে যাচ্ছে, এক্সের ভ্যালুটা, সেইটাকে আমি নাম দিই সরি ডিএক্স, সেটাকে আমি নাম দিই ডিএক্স। তাহলে এখানে আমি ডব্লুটা বের করলাম কিভাবে? ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স করে, এফ এক্স ডিএক্স করে। এবং এটা কি বলা হয়? ইন্টিগ্রেশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাহায্যে আমি এফ এক্সকে ইন্টিগ্রেশন করলাম। ঠিক আছে, এবার একটা মজার কথা বলি। মজার কথা কি? মজার কথা, দেখো এখানে একটা ফর্মুলাটা তৈরি হতে পারে। কি আমি বলছি শোনো মন দিয়ে। যদি আমি লিখতাম, ধরো আমি বলা আছে যে y ইজ ইকুয়ালস টু সাইন এক্স, ধরো বলা আছে একটা ফর্মুলা দেওয়া, একটা অঙ্ক দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে এখানে এক্সটা হচ্ছে অপেক্ষক। তাহলে যদি আমি yকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমার উত্তর আসে কস এক্স। কী করে আসে সেটা আমার থেকে ভালো তোমরা ম্যাথ ক্লাসে শিখে নেবে। আমার একটা দাদা আছে, অয়ন চক্রবর্তী ক্লাসেস বলে, ঠিক আছে, দুর্দান্ত ম্যাথ পড়ায় অনার্স লেভেলে। মানে কেউ যদি ম্যাথামেটিক্স অনার্স নেওয়ার কথা ভাবছো যে মানে কীভাবে আমি এগোবো ম্যাথ অনার্স নিয়ে, কারণ এখন তো প্রায় কেউই পড়ায় না ভালো করে। তুমি অয়ন চক্রবর্তী ক্লাস বলে একটা ক্লাস আছে, ঠিক আছে, আমি মানে ওনার নামটা ইউজ করলাম, ওনার পারমিশন না নিয়ে, ঠিক আছে, মানে কেউ যেন কমপ্লেন করে দিও না তাদের কাছে। দাদারা খুবই মানে ইউটিউবে অনেকটাই ফেমাস একজন, ঠিক আছে, তো খুবই ভালো পড়ায়, মানে খুবই মানে হায়ার স্ট্যান্ডার্ডে ম্যাথামেটিক্সকে এতটা ইজিলি যে কেউ পড়াতে পারে, আমি ওনাকে দেখেছি এবং ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে আমার নইলে এই ক্যালকুলাস বোঝানোর অত আকার ছিল না, আমি ওনার দিকে একটু শিখে নিজেকে একটা তৈরি করেছি, ঠিক আছে। মানে শেখার কোনো বয়স নেই, সবসময় শিখতে হবে, ঠিক আছে। তোমাকেও বলছি, সবসময় শিখতে হবে, সে তুমি যত বড় হয়ে যাবে না কেন, শিখতে হবে, শুনতে হবে অন্যরা কীভাবে বলছে। তো ওনার ক্লাস দেখতে পারো, ওনার এইগুলো সব করা আছে বোধহয়, ঠিক আছে, দেখতে পারো, অসুবিধা নেই। বা তুমি কোনো বই থেকেও দেখতে পারো, বা এসসি ভিডিও দেখতে পারো। তুমি আরও কোনো ম্যাথ টিচার, তুমি যার কাছে টিউশন পড়ো তার কাছেও জিজ্ঞাসা করতে পারো, তিনি আমার থেকে অনেক ভালো বুঝিয়ে দেবে যে কী করে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স আসে। আবার মজার বিষয়টা আবার শোনো, যদি ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এক্স হয়, এবার যদি আমি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স করি, তার মানে ইন্টিগ্রেশন ওয়াইয়ের মান কত? সাইন এক্স ডিএক্স, এটা তোমার উত্তর আসে, সরি আমি এটা ভুল বললাম সরি। তাহলে ডিওয়াই ডিএক্স কত এসছে? কস এক্স এসছে। কস এক্স এসছে। মজার বিষয় হচ্ছে, আমি যদি কস এক্সকে আবার ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করি, আমার উত্তর চলে আসে মাইনাস সাইন এক্স। সরি, মাইনাস নয়, উত্তর আসে আমার সাইন এক্স। মাইনাসটা ভুল করে দিয়েছিলাম, উত্তর আসে আমার কি? সাইন এক্স। মানে আমি বলতে চাইছি যে আমি যদি এক্সকে
ডেরিভেটিভ করে y পাই, তবে y কে ইন্টিগ্রেশন করলে আবার x কে ফিরে পাবো। কি আজব ব্যাপার না? মজার ব্যাপারটা তো এখানে যে এই যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন তৈরির মাঝখানে প্রায় শুনেছিলাম 200 না 300 বছরের একটা গ্যাপ আছে, প্রায় 200 ইয়ারের বোধহয় একটা গ্যাপ আছে। কি অবাক করা কাণ্ড! মানে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের সাল ছাড়া তৈরি হবে না। কারণ যদি না আমি ডেল্টা এক্সকে 0 নিতাম, লিমিটে নিতাম, তাহলে কখনোই আমি ইন্টিগ্রেশনকে মনের আনন্দ যোগ করতে পারতাম না। ইন্টিগ্রেশন মানে কি? একটা যোগ, একটা সাপ খেলা, যোগ। আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে একটা সামেশান। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে কি? এটা মানে হচ্ছে একটা সামেশান, একটা সামেশান। একজনকে আমি সাম করছি এ থেকে বি রেঞ্জে, ইনা রেঞ্জ, একটা রেঞ্জের মতো সামেশান যোগ করছি, ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের ভিডিও, যেখানে আমরা ক্যালকুলাস সম্পর্কে একটু মন দিয়ে পড়াশোনা করলাম। এবং পরবর্তীকালে যখন আমরা ফিজিক্সের অঙ্কগুলো করব, তখন আমরা কিভাবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনকে ইউজ করব সেটা আমরা শিখব। মানে কোথায় আমরা ডেরিভেটিভ করব, কোথায় আমরা ইন্টিগ্রেশন করব, তখন সেটা শিখব। একটা ভিডিওতে প্রচুর 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে, বড্ড বেশি বকা হয়ে গেছে, বাজে। যারা বুঝতে পেরেছো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। চেষ্টা করেছি যতটা ইজিলি বলা যায়। আমি বলবো না যে এর থেকে ভালো কেউ বলতে পারবে না, অনেক বেটার, অনেক অভিজ্ঞ মানুষরা ইউটিউবে আছেন, তাদের কাছ থেকে তোমরা আরও ভালোভাবে জ্ঞান নিতে পারো। এবং যারা বাংলা ভাষাতে একটু পড়তে স্বচ্ছন্দ বোধ করো, তারা আমার ভিডিওটা দেখতে পারো, ভালো লাগবে, বুঝতে পারবে তুমি। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, যাতে আমি একটু আগে এগিয়ে যাই। কারণ এই যে ভিডিওগুলো কষ্ট করে বানাচ্ছি, তারা একটু এন্থু লাগে, একটু উৎসাহ লাগে আর কি, এই আর কিছু নয়। এগোবো, আস্তে আস্তে এগোবো, চাপ নেই, বেশি তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি যতটা হেল্প করার আমি করবো, ঠিক আছে? চাইলে যারা বারুইপুরের দেখছো, তারা আমাকে আমার কোচিংয়ে চলে আসতে পারো কোনো অসুবিধা হলে। আমি এরকমই, কোনো অসুবিধা নেই। শিক্ষার জন্য আমি অলওয়েজ আছি। তুমি শিখতে চাইলে আমি সেখানে দাঁড়িয়ে আছি, যতটা আমার ক্ষমতা। যখন আমি পারবো না, বলে দেবো কার কাছে যেতে হবে, সেখানে চলে যাবে, মন দিয়ে শিখে। যেমন বললাম অয়নদার কথা, এরকম তুমি অ্যালাক পান্ডের কাছ থেকে শিখতে পারো, এরকম তুমি এনবি স্যারের কাছে শিখতে পারো, এরকম তুমি এইচসি ভার্মার কাছে শিখতে পারো। তাবর লোকজন আছে, পঙ্কজ স্যার আছে, কেমিস্ট্রির গুরুদেব, এর কাছে শিখতে পারো, কোনো সমস্যা নেই। শিখবে, শেখাটা মেন। কম্পিটিশন তো কোম্পানির মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে, দ্যাট ইজ আ হেলদি কম্পিটিশন। কম্পিটিশন থাকবে, বাট তোমাকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দিও, প্লিজ করে দিও, ঠিক আছে? চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ওকে, টাটা।